আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। গাজা সীমান্তে বিশাল সামরিক ঘাঁটি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র। এবার আইডিএফকে আক্রমণ করছে খোদ ইসরায়েলিরা। পশ্চিম তীরে বড় ধরনের অগ্নিসংযোগের ঘটনা, উন্মত্ত বসতি স্থাপনকারীরা পুড়িয়ে দিচ্ছে ভবন। নতুন বিপদে নেতানিয়াহু, এবার ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার গেরিলা যুদ্ধের প্রস্তুতি, সীমান্তে মোতায়েন বাড়ালো সেনাবাহিনী। আফগানিস্তানে ফের হামলা চালাতে পারে পাকিস্তান। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। ভেনেজুয়েলায় হামলা, সম্পর্কের নতুন ফাটল, যুক্তরাষ্ট্রের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করল যুক্তরাজ্য। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। গাজা সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে $500 মিলিয়ন ব্যয়ে একটি বিশাল সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আওরোনোথে এই তথ্য জানানো হয়। ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পটি হবে ইসরায়েলি ভূখণ্ডে প্রথম বৃহৎ আকারের মার্কিন সামরিক স্থাপনা, যা গাজায় যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতা প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে। সূত্রগুলো জানিয়েছে, এই ঘাঁটিতে কয়েক হাজার মার্কিন সেনার পাশাপাশি একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্স, ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স মোতায়েন থাকবে, যা গাজায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে গঠনের কথা রয়েছে। গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর সাথে একটি মার্কিন প্রতিনিধি দল সম্ভাব্য স্থান নিয়েও আলোচনা করেছে। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি মাটিতে ঘাঁটি স্থাপনের মাধ্যমে প্রমাণিত হয় যে গাজা এবং বৃহত্তর ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতে জড়িত থাকতে ওয়াশিংটন কতটা দৃঢ় প্রতিজ্ঞ। যদিও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা পূর্বে নিশ্চিত করেছিলেন গাজায় কোনো আমেরিকান সেনা থাকবে না। বর্তমানে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য দক্ষিণ ইসরায়েলের কিরিয়াত গাটে মার্কিন সামরিক সমর্থিত বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্রে 200 জন মার্কিন সামরিক কর্মী মোতায়েন করা হয়েছে। এই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি বানানোর সিদ্ধান্তে উদ্বেগ দেখা গেছে মধ্যপ্রাচ্যে। অনেকের ধারণা, ইসরায়েলকে সাহায্য করতে এটি যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসনের ইঙ্গিত। এই ঘাঁটি ওয়াশিংটনকে ইসরায়েলের সরাসরি সমন্বয় ছাড়াই কাজ করার ক্ষমতা দেবে এবং পরিস্থিতি নিজেদের মতো গঠন করার সুযোগ তৈরি করবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধ নিয়ে বৈশ্বিক ক্ষোভ যখন তীব্র হচ্ছে, তখন এই পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। তাদের মতে, ইসরায়েল হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক চাপ কমাতে তার মিত্রদের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এই বিষয়ে সতর্ক করেছেন, এই ধরনের পদক্ষেপ এক দখলদারিত্বকে অন্য দখলদারিত্ব দিয়ে প্রতিস্থাপন করার প্রচেষ্টা মাত্র। সূত্র জানায় আনাদোলু প্রেস টিভি। আইডিএফকে আক্রমণ করছে খোদ ইসরায়েলিরা। পশ্চিম তীরে বড় ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, উন্মত্ত বসতি স্থাপনকারীরা পুড়িয়ে দিচ্ছে ভবন। পশ্চিম তীরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল গভীর রাতে ব্যাপক অগ্নিসংযোগ ঘটিয়েছে, যেখানে অন্তত কয়েকটি ফিলিস্তিনি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন আগুনে পুড়ে যায়। স্থানীয় সূত্র ও ভিডিও ফুটেজ অনুযায়ী কিছু বসতি স্থাপনকারী, এমনকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সদস্যদের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। প্রত্যক্ষদর্শীদের মতে, উত্তেজনা শুরু হয় যখন কয়েকজন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি ফিলিস্তিনি গ্রামে প্রবেশ করে এবং সেখানে আগুন লাগাতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছানো আইডিএফ সদস্যরা আগুন নেভাতে ও জনতাকে ছত্রভঙ্গ করতে চেষ্টা করলে কিছু বসতি স্থাপনকারী তাদের উপরই আক্রমণ করে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ঘটনাস্থলে অন্তত একাধিক গাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে এবং কিছু ফিলিস্তিনি পরিবারের সদস্য আহত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই ঘটনাকে চরম উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যে কেউ ইসরায়েলের আইন নিজের হাতে তুলে নিচ্ছে, সে ফিলিস্তিনি হোক বা ইসরায়েলি, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সমালোচকরা বলছেন, সরকারের অভ্যন্তরে বিভক্ত মনোভাব ও উগ্র ডানপন্থী রাজনীতির প্রভাবে বসতি স্থাপনকারীদের সহিংসতা দীর্ঘদিন ধরেই প্রশ্রয় পাচ্ছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হামলাকে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, পশ্চিম তীরে এমন ঘটনা এখন প্রায় নিয়মিত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলি উগ্রবাদীদের আরও সাহস যোগাচ্ছে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এক বিবৃতিতে বলেন, এ ধরনের সহিংসতা কেবল সংঘাতকে আরও তীব্র করে এবং দুই পক্ষের মধ্যে বিশ্বাস পুনর্গঠনের সম্ভাবনাকে ধ্বংস করে। বিশ্লেষকরা মনে করছেন, গাজা যুদ্ধের ছায়া এবং ক্রমবর্ধমান রাজনৈতিক মেরুকরণ এখন পশ্চিম তীরেও প্রভাব ফেলছে। ইসরায়েলি সমাজের মধ্যকার এই অভ্যন্তরীণ বিভাজন, যেখানে বসতি স্থাপনকারীরা এখন নিজ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, একটি নতুন ও বিপজ্জনক বাস্তবতা তৈরি করছে। পরিস্থিতি এখন উত্তপ্ত এবং পশ্চিম তীরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনী টহল জোরদার করেছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি দ্রুত রাজনৈতিক ও নিরাপত্তা সমাধান না আসে, তাহলে পশ্চিম তীর হয়তো আবারও এক নতুন সহিংসতা চক্রে ঢুকে পড়বে। নতুন বিপদে নেতানিয়াহু, এবার ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ। কয়েক মাস ধরে আলোচনা চলছিল পদত্যাগ করতে পারেন রন ডারমার। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমে সেই গুজব বাস্তব হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা ও ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন পদত্যাগপত্র জমা দিয়েছেন। রনকে নেতানিয়াহুর আস্থাভাজন মনে করা হতো। তিনি ইসরায়েলের মাঝেও প্রচণ্ড বিতর্কিত ছিলেন। মূলত সমালোচকদের এক অংশ মনে করে, ইরান ও গাজায় যে হামলা ইসরায়েল চালিয়েছে তার মদদ দিয়েছেন রন। তাছাড়া তার বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়। তবে পদত্যাগপত্রে নির্দিষ্ট কোনো কারণ বলেছেন রন তা সামনে আনেননি। কিন্তু ইসরায়েলি মন্ত্রী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা সামনে টেনে বলেছেন, বর্তমান সরকারকে সংজ্ঞায়িত করা হবে 7 অক্টোবরের হামলার আগে ও পরে শুরু হওয়া বহুমুখী যুদ্ধের পরিচালনা দ্বারা। কয়েক মাস ধরে সরকারের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন রন। তিনি গত কয়েক বছর আগে জানিয়েছিলেন, পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছেন এই পদে 2 বছর কাজ করবেন। কিন্তু তিনি ইসরায়েলের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে নেতানিয়াহুর সাথে কাজ চালিয়ে যেতে আরও কিছুদিন দায়িত্বে ছিলেন। রন হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলি প্রতিনিধিত্ব করেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি এমন সময় পদত্যাগ করেছেন যখন ইসরায়েলি বন্দীদেরও তাদের লাশ ফিরিয়ে দিয়েছে হামাস। নেতানিয়াহুর অন্যতম ঘনিষ্ঠ এই 54 বছর বয়সী নেতা বহুদিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলিদের দূত হিসেবে কাজ করছিলেন। এরপর যোগ দেন ইসরায়েলের সরকারে। তার পদত্যাগের বিষয়ে এখনও কিছু বলেননি নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার গেরিলা যুদ্ধের প্রস্তুতি, সীমান্তে মোতায়েন বাড়ালো সেনাবাহিনী। ক্যারিবীয় অঞ্চলে সামরিক উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে ইঙ্গিত পাওয়ার পর ভেনেজুয়েলা তার সীমান্ত ও গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে গেরিলা যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। দেশটিতে সোভিয়েত যুদ্ধের পুরনো সরঞ্জাম সহ আধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করছে। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযান চালিয়ে সামরিক উপস্থিতি বাড়িয়েছে, যা ভেনেজুয়েলার সরকারের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে সতর্ক করেছেন, সমুদ্রের পর ভূমি হতে পারে পরবর্তী লক্ষ্য, যা দেশটির জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার সরকার বিশ্বাস করে যে ট্রাম্প প্রশাসন তাদের ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। তিনি এই সম্ভাব্য অভিযানের প্রতি সতর্ক করে বলেন, এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি। মাদুরোর সরকার ইতোমধ্যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে, সেনাবাহিনীকে গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত করতে নানান পদক্ষেপ গ্রহণ করেছে এবং সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে। আন্তর্জাতিক মঞ্চে এই উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে এবং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আফগানিস্তানে আবারও হামলা চালাতে পারে পাকিস্তান। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানের সন্ত্রাসী হামলার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে তারা। জিও নিউজের খবরে বলা হয়, গত 2 দিনে পাকিস্তানে 2টি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে, আর একটি রাজধানী ইসলামাবাদে। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরে জিও নিউজের আজ শাহজেব খানজাদাকে 7 অনুষ্ঠান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, এই হামলাগুলোর পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তিনি আফগান তালেবান সরকারের হামলার নিন্দাকে অবিশ্বাসযোগ্য বলে প্রত্যাখ্যান করেন।
আসিফ বলেন, তালেবান আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের উপর হামলা চালাচ্ছে। পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারত বা আফগানিস্তান কেউই যদি দুঃসাহস দেখায় পাকিস্তান সমান জবাব দেবে। তিনি আরও বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না, তবে আমাদের উপরে কোনো হামলা হলে কঠোর জবাব দেয়া হবে। ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 12 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছে। এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে খাজা আসিফ লিখেছিলেন, আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্ত এলাকায় লড়ছে, ইসলামাবাদের এই আত্মঘাতী হামলায় তাদের চোখ খুলে দেওয়ার মতো। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী এই লড়াই সমগ্র পাকিস্তানের যুদ্ধ, আর সেনাবাহিনীর ত্যাগই জাতিকে নিরাপত্তা বোধ দিচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। স্থানীয় সময় মঙ্গলবার 11 নভেম্বর সার্বিয়ান টেলিভিশন পিঙ্ক টিভির এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আলেকজান্ডার ভুচিচ বলেন, ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠেছে। আমি সব তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছি। এটা কোনো ফাঁকা কথা নয়, সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। সার্বিয়ান প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে মূলত ফরাসি সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রধান ফাবিয়েন ম্যান্ডেনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায়। কয়েকদিন আগে দেয়া এক বক্তব্যে ম্যান্ডেন বলেছিলেন, ফরাসি সেনাবাহিনীকে 3 থেকে 4 বছরের মধ্যে রাশিয়ার সাথে সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। এ বিষয়ে ভুচিচ বলেন, পশ্চিমা দেশগুলো ও রাশিয়ার পরস্পর বিরোধী লক্ষ্যগুলোর কারণে সার্বিয়া এখন মূলত 2 পাথরের মাঝে চাপা পড়েছে। এ অবস্থায় সার্বিয়াকে আত্মরক্ষার জন্য নিজেদের সামরিক বাহিনী আরও শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ভেনেজুয়েলায় হামলা সম্পর্কে নতুন ফাটল। যুক্তরাষ্ট্রের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করল যুক্তরাজ্য। ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক বহনকারী নৌযানে হামলা চালানোর কারণে যুক্তরাষ্ট্রের সাথে নির্দিষ্ট কিছু গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করেছে যুক্তরাজ্য। এই পরিষেবাটি মার্কিন কোস্টগার্ডকে নিষেধাজ্ঞা সহায়তা করার জন্য বছরের পর বছর ধরে দেয়া হতো। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, 1 মাসেরও বেশি সময় আগে এই স্থগিতাদেশ দেয়া হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, নৌযানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে মনে করেন ব্রিটিশ কর্মকর্তারা। তাই তারা এই স্থগিতাদেশ দিয়েছেন। যুক্তরাজ্য মনে করছে, গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রাখলে তারাও যুক্তরাষ্ট্রের সাথে এতে জড়িয়ে পড়বে। নৌযানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানের অংশ, যা সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান থেকে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। সেপ্টেম্বরে অভিযান শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র কমপক্ষে 19টি নৌযানে হামলা চালিয়ে 75 জনকে হত্যা করেছে। সিএনএন জানিয়েছে, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস, পেন্টাগন ও হোয়াইট হাউস মন্তব্যের জন্য করলে তারা সাড়া দেয়নি। সূত্র আনাদোলু এজেন্সির। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গাজা সীমান্তে বিশাল সামরিক ঘাঁটি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র। এবার আইডিএফকে আক্রমণ করছে খোদ ইসরায়েলিরা। পশ্চিম তীরে বড় ধরনের অগ্নিসংযোগের ঘটনা। উন্মত্ত বসতি স্থাপনকারীরা পুড়িয়ে দিচ্ছে ভবন। নতুন বিপদে নেতানিয়াহু, এবার ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার গেরিলা যুদ্ধের প্রস্তুতি, সীমান্তে মোতায়েন বাড়ালো সেনাবাহিনী। আফগানিস্তানে ফের হামলা চালাতে পারে পাকিস্তান। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। ভেনেজুয়েলায় হামলা সম্পর্কে নতুন ফাটল। যুক্তরাষ্ট্রের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করল যুক্তরাজ্য। এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।